আমার দেশ হালুয়া হয়ে যাচ্ছে। উনি যেহেতু মুখ দিয়ে বলেছেন, কোরআনের একটি বাণী দিয়ে দিয়েছেন 18 মাসে, এই 18 মাসের আগে উনি জনাব নাজমুল হাসান কলিমুল অনেকেই একটি প্রশ্ন করছেন যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, এই বিষয়টি সেনাবাহিনীর তরফ থেকে কিভাবে নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে, ভারতই বা কিভাবে দেখবে বিষয়টি? দেখুন, আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ডিসেম্বর ইজ দ্য কাট অফ মান্থ, এবং 1 জানুয়ারিতে তিনি নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চান আফটার ইলেকশন। পরিষ্কার 18 মাসের সময় তিনি বলে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন এবং বলেছেন যে 18 মাস তার সশস্ত্র বাহিনী, সেনা, নৌ বিমান বাহিনী পূর্ণ সহযোগিতা প্রদান করবে বর্তমান সরকারকে। 18 মাস শেষ হবে কোনো গ্যারান্টি নেই, তারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে আছেন। এখন প্রফেসর ইউনূস বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ে গেছেন টেনে এটাকে এপ্রিলে। এখন 12টি দলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এপ্রিল ফুল দেখাচ্ছেন আমাদের। তো এই যে হাস্যরসের অবতারণা করেছেন, অনেকে এন্টারটেইনড হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, সিরিয়াস ম্যাটার। আপনার জনগণের প্রতিনিধিত্বের বিষয়। আপনি ডিসেম্বর যে সময়টায় নির্বাচন সহায়ক একটা আবহাওয়া বিরাজমান থাকে, সেই সময় আপনি না করে এমন একটি সময় বেছে নিয়েছেন যখন পরীক্ষা থেকে শুরু করে আপনার ঘূর্ণিঝড় থেকে শুরু করে আপনার কালবৈশাখী থেকে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ সময়, সেটা কেন আপনি বেছে নিলেন? আবার রোজার পরপর, যাতে মানুষ ক্যাম্পেইনে রত হতে না পারে। এগুলো ভণ্ডামি, এগুলো আপনারা বুঝ দিচ্ছে আর কি, আপনাদের সাধারণ মানুষকে বুঝ দিচ্ছে, এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আরেকটা কথা আমি কিছু বলতে পারবো কবির ভাই, সরি আপনার কাছ থেকে কথা কেড়ে নিলাম। এই যে 18 মাস সেনা প্রধান বলেছেন, 18 মাস, এটা কি কোরআনের বাণী? এর মধ্যে আমার দেশের হালুয়া হয়ে গেল সেনা প্রধানের 18 মাস ছাড়া উনি আইচুই করবেন না? ব্যাপারটা কি এরকম? আমার দেশ হালুয়া হয়ে যাচ্ছে, উনি যেহেতু মুখ দিয়ে বলেছেন, কোরআনের একটি বাণী দিয়ে দিয়েছেন 18 মাসে, এই 18 মাসের আগে উনি যখন বঙ্গবন্ধুর মাথার উপরে পেচ্ছাপ করে, কোথায় ছিল সেনাপ্রধান? সেনাপ্রধান কি করেছে তখন, কি উদ্যোগ নিয়েছে? আজকে 10 মাসে সেই লোকটাকে ধরা হয়েছে। আপনি বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করেন, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগান, 2 পা ধরে ছিঁড়ে ফেলা হবে। আপনি আপনি সময় একটু দেন, 2 পা ধরে, 2 দিকে ধরে ছিঁড়ে ফেলা হবে। আমি আপনাকে বলছি, এই বাংলাদেশের মানুষ করবে। হ্যাঁ, হাতুড়ি পিটান আর বলেন আল্লাহ আপনাকে ইয়ে দিচ্ছে, কি সোয়াব দিচ্ছে, নয় আপনার আমল নামায় ইয়ে দিচ্ছে, আল্লাহর কাছে ডাইরেক্ট পাঠাই দেওয়া হবে আপনাদের। ডাইরেক্ট নেন, ডাইরেক্ট করে তুর্য ভাইকে আমি তুর্য ভাই কিন্তু একজন ফটোগ্রাফার, একজন শিল্পী, তিনি। আমি শৌখিন ফটোগ্রাফার। আমি একসময় বাংলাদেশে ফটোগ্রাফি করেছি 20 বছর। তারপরে এখানে আসার পরে তো প্রফেশন চেঞ্জ হয়ে গেছে, তো এখন শখে করি, এখন কিছু আর্টওয়ার্ক করি, এটা শখ। আপনি যেমন জার্নালিজম করেন শখে, আমিও শখেই করি, বাঁচার জন্য বা কাজের জন্য হয়তো অন্য কাজ করি। আমি ডিসেবিলিটি সাপোর্টে কাজ করছি, সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করি। ভাই জীবনে প্রথম টকশোতে অংশ নিলেন, আমি জীবনে প্রথম, আমি আসলে আমি ভীষণ ইন্ট্রোভার্ট। দহন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দেখে। তিনি কোনো রাজনীতির মানুষ নন, কোন রাজনীতির সঙ্গে কিন্তু রাজনীতি তো কোনো না কোনো ভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিতই, নিশ্চয়ই, এর বাইরে তো আমরা না, এর বাইরে আমরা কেউ নই। তো কিন্তু আমরা চাইলেও যেতে পারবো না। প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, এখনো নাই, কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল দেখে তিনি আমার সঙ্গে। বাংলাদেশে আমি মাঝে মাঝে ভাবি, জানেন, বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে মির্জাফরি ব্যাপারটা আছেই। এই মির্জাফরের ধাপ থেকে, এই যে খন্দকার মোশতাক থেকে শুরু হয়েছে, এরা সব মানে মানে এই যে আজকের লালবদর 30 বছরের বন্ধু। শোনেন, এই যে শহীদুল আলম ঘরের মধ্যে ঢুকে, বেডরুমের ঢুকে কাটিয়েছে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে ঢুকে,
তাই না? তো এরা মির্জাফর ছাড়া কি? আমাদের রক্তের মধ্যে মির্জাফরই আছে, কিন্তু আমাদের দেশে দেশপ্রেমও আছে। একটা কথা বললে চলবে না, আপনি আমার বঙ্গবন্ধুর মাথার মধ্যে পেচ্ছাপ করেছেন, আপনার ক্ষমা নাই, কোনো অবস্থাতেই ক্ষমা নেই। হ্যাঁ, আমি হয়তো আমার জীবনকালে দেখে যেতে পারবো না, আমার বাচ্চারা, আমার পরের প্রজন্ম এই আপনাদের প্রত্যেকের জীবন থেকে, আপনাদের বাচ্চার কাছ থেকে সেই শোধ তুলে নেবে, নিবেই নিবে, এটা থেকে আপনাদের রক্ষা নাই। মানে খুব আমি আমি বুঝতে পারছি যে অন্তরের কোথায় গিয়ে আঘাতটি লেগেছে। এরকম অনেকেরই লেগেছে, অনেকেই আমাকে এই প্রতিক্রিয়াটি জানিয়েছেন। তো এখান থেকে পরিত্রাণের কি উপায় আছে নাজমুল হাসান কলিমুল্লাহ? দেখুন, পরিত্রাণের দুটি উপায় আছে। প্রথমত, শীত নিদ্রা ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আপনার স্বেচ্ছা কারাবরণ যদি সবাই শুরু করেন, তাহলে আমার ধারণা স্টেডিয়ামেও জায়গা হবে না। অহিংস অসহযোগ আন্দোলনের যে ট্র্যাডিশন মহাত্মা গান্ধী চালু করেছিলেন, সেইটাও যদি আঁকড়ে ধরতেন, তাহলে আজকে এই অবস্থা হয় না। কলিমুল্লাহ ভাই, যারা মানে যারা সহিংস আন্দোলন করে ক্ষমতা দখল করলো, লুট করে নিল আমার বাংলাদেশ, তাদের বিরুদ্ধে আপনি বলেন অহিংস আন্দোলন? এটা এইটাও তো হয়? পারছেন ভাই, এইটুকু তো পারছেন না। স্বেচ্ছা না কারাবরণ না, করতে আপনাকে মানা করেছিল। আমার কথা হচ্ছে যে খেয়াল করেন, একটা জিনিস আমি, আমাদের অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাবেক মহামান্য রাষ্ট্রপতি, তিনি ওই স্পিরিট নিয়েই তো দেশে ফিরেছেন। তিনি তো ইচ্ছা করলে থাইল্যান্ডে মৃত্যুবরণ করতে পারতেন না, থেকে যেতে পারতেন না, যেটা সন্দেহ করছিল ইউনূস সরকার। তিনি সেই মুখে চপাটাঘাত করে ফিরে এসছেন, এবং এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তার নামে ওয়ারেন্ট নেই, সেই কারণে তাকে আটক করা যাচ্ছে না। কিন্তু ঝুঁকিটা তো আছে, হি টুক দ্য রিস্ক। হ্যাঁ, তো তিনি যদি রিস্কটা নিতে পারেন, বাকিরা পারছে না কেন? আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ঘরে মুখ লুকিয়ে বসে থাকলে কি আমার ঝুঁকি নেই? এখন ধরুন আরেকজন ব্যক্তি, তিনি এসছেন তারই মতো দেশে ফিরে, আমি তার কথা উল্লেখ করেছি, বিখ্যাত একজন ব্যক্তির দৌহিত্র, এক নামে সারা বাংলাদেশ চেনে। সেই লোক ভীত কাতর স্বরে আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছেন, ভাই একটু যাদের সঙ্গে আপনি শেয়ার করেছেন তাদেরকে একটু বলা যায় না এটা ওই এক্সপাঞ্জ করে দিতে? তা আমি বললাম, ভাই এটা তো প্রিন্ট মিডিয়া না বা অনলাইন পত্রিকা না যে আপনি বললেন পরের এডিশনে এটা নামিয়ে দেওয়া হলো। বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে, এখন এটা নিয়ে আপনি যত বলবেন তত কিন্তু ঘাটাঘাটি হবে, এবং আপনার যে কারণে আপনি বিব্রত, সেই আপনার পরিসরটা কিন্তু বিব্রত হওয়ার বাড়বে। এইরকম হলো আপনার আমাদের লোকের মাইন্ডসেট। না, আমার মনে হয় আরেকটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে যে যেহেতু কোনো ল অ্যান্ড অর্ডার নাই, মব ত্রাস আছে, কে কখন কাকে পিটিয়ে ফ্যাসিস্টের দোসর বলে পিটিয়ে মেরে ফেলে, এই যে ললেসনেস, এইটাকে সবাই ভয় পায়, অন্য এবং কিছু মজাটা হচ্ছে, এটাই হচ্ছে ইউনুস শাসনের মূল ক্যাপিটাল। এই মব সংস্কৃতি আঁকড়ে ধরেই এই 10 মাস পার করে দিয়েছেন তিনি, এবং এটা যদি প্রসারিত করতে পারেন, ইনস্টিটিউশনাল ফর্মে নিয়ে যেতে পারেন, তাহলে তো আর কথাই নেই। জুলাই সনদ ঘোষণা হওয়ার পরে দেখেন কি হয়। আরেকটা কথা দেখেন, এই যে আমরা ভয়ে বলি না আমরা আসলে রেসপেক্ট থেকে বলি আমি জানি না, এই যে আমরা সেনাবাহিনীকে অনেক তোয়াজ করে বলি যে এরা আমাদের দেশপ্রেমিক, এরা আমাদের অমুক, এরা আমাদের গর্বিত সেনাবাহিনী। কিসের গর্বিত সেনাবাহিনী? কিসের গর্বিত সেনাবাহিনী আপনি আমারে বলেন। 75-এ সেনাবাহিনী বঙ্গবন্ধুকে মেরেছে, জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে, এরশাদ ক্ষমতা চালিয়েছে, হ্যাঁ, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেও আমরা সেনাবাহিনীর তাণ্ডব দেখেছি। আপনি এদেরকে আর কি দেশপ্রেমিক বলেন? এদেরকে পুলিশ না, আমি হলে গ্রাম গ্রাম পুলিশ বানিয়ে রেখে দিতাম। কিসের ক্যান্টনমেন্ট? এদের পিছনে টাকা খরচ করছেন কেন আপনারা? আমার দেশের এত মূল্যবান টাকা, আমার ট্যাক্সের টাকা, এদের পিছনে দিয়ে আমরা কি পাচ্ছি? এ তো আমার আমার প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি, অর্ডার ভায়োলেট করেছি। আপনারা বলেন মহোদয় মহোদয় মহোদয়, কিসের মহোদয়? এরা পাররা জায়গা সমস্ত, এই যে বছরের পর বছর, এই যে আমরা আমরা আসলে তাদেরকে অনেক বেশি সময় দিয়ে ফেলছি।
এই যে কোচিং সেন্টার ঢাকা শহর ছেয়ে গেছে, এইগুলোর থেকে মনে করেন সব মেধাবীদের একদম ওই বাচ্চা বয়স থেকে বড় করতে করতে এদেরকে সেনাবাহিনীতে ঢুকিয়েছে। এইগুলো তো সব ওইগুলো সেনাবাহিনীতে ঢুকেছে, প্রশাসনে ঢুকেছে, বিভিন্ন জায়গায় ঢুকিয়েছে, সর্বস্তরে ঢুকিয়েছে। আমরা করেছি এটা কি? আমরা তো কিছু করিনি, আমরা টাকা পয়সা বানিয়েছি। আমাদের নেতা কর্মীরা টাকা পয়সার পিছনে ছুটেছে, আদর্শের পিছনে ছোটেনি। বঙ্গবন্ধুকে তারা ধারণ করে না, মুখে বলে, অনেক চিৎকার করে মুখে বলে বঙ্গবন্ধু। আপনি কত বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তা আপনার 10 গুণ আওয়াজ তুলে তারা বঙ্গবন্ধুর নাম তুলে ফেনা তুলে ফেলে, তারা ধারণ করে না। তাহলে আজকে আমার দেশের অবস্থা এখানে হয় না। আমি দুঃখিত, আমি একটু চলে যাব, আমার কাজ আছে, আমার জি 1 ঘন্টার মধ্যে একটা জায়গায় জি আমি চলে যাব। আমাকে যদি ছেড়ে দেন, আর কলিমুল্লাহ আপনাকে ভাই আপনি যদি আপনাকে কন্টিনিউ করেন প্লিজ। আপনাকে ছেড়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করবেন, কাউকে আমি কোনো ব্যক্তিগত আঘাত করতে চাইনি। এটা আমি আমার ইমোশন, আমার বুক কি, এটা আমার এটা এটা আমার একদম রক্তের টানে আমি যা বলেছি তাই বলেছি। জি যে না, তুর্য গাজী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আপনি প্রথম এরকম একটি আলোচনায় অংশ নিয়েছেন। আহ, আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কোনোদিনও না, ছিলেন আমি না। কোনোদিন কোনো রাজনীতি করিনি। I know that. এবং আপনি যেই প্রতিক্রিয়া আপনার দেখিয়েছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত মূল্যবান প্রতিক্রিয়া আপনার। এটি বাংলাদেশের অনেক মানুষেরই বক্তব্য আপনার কথায় প্রতিধ্বনিত। আমার কথা হচ্ছে, সাধারণ মানুষ যতক্ষণ না মাঠে না নামবে, ওরা নামিয়েছে কিভাবে? বন্দুকের, আপনার বাচ্চাকে গুলি করে, ওর বাচ্চাকে গুলি করে সাধারণ মানুষকে নামিয়েছে। আর কলিমুল্লাহ ভাইরাই সামান্য একটু বাটার দিয়েছে, তাতেই কাজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, কলিমুল্লাহ ভাইরাই ফিরে এসেছে, আমি স্বাগত জানাই। এবং আমি তাদের, যারা ফিরেছে, আপনি বলেন বাদন বলেন, ইয়ে বলেন, ঠিক আছে, যে যার রিয়েলাইজেশন থেকে এখন তো তারা বুঝতে পারছে আসলে কোনটা সাদা কোনটা কালো। আমাদের এই জায়গা থেকে আসলে আমরা নেতার দরকার নেই। আওয়ামী লীগের নেতার পিছনে যতগুলো লোক ছুটবে, তার চেয়ে বেশি একটা নন পলিটিক্যাল, একটা গ্রহণযোগ্য মানুষের কথায় মানুষ মোটিভেটেড হবে বেশি। আমরা আমাদের জায়গা থেকে, আওয়ামী লীগের কাজ করবে, আর তাদের পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি আছে তারা সেভাবে কাজ করে। আমাদের মতো মানুষদের আরো সামনে আগাতে হবে। সুলতানা রহমানদের মতো মানুষের আরো ইউটিউবার আমার ছেয়ে ফেলতে হবে সারা সারা ইয়েতে। তুর্য ভাই, আমি কিন্তু ইউটিউবার, সদ্য ইউটিউবার আপনি বলতে পারেন। আমি না কিন্তু না না, আপনি সদ্য না, আপনাদের 30 বছর ধরে আমি সাংবাদিকতা চেষ্টার তো করছি। আন্তরিকতা আছে ভাই। জি চেষ্টার মধ্যে তো এই আসাদ নূর, এই যে ফরিদ ভাই, এরা তো চেষ্টা করছে। হয়তো এদের কথায় আমরা 5টা মানুষ উজ্জীবিত হচ্ছি, জি কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দরকার। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া যুদ্ধ, আপনি যাই বলেন, আমরা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, এটা স্বীকার করেন আর না করেন। এটা আপনি ভাবছেন যে রক্তপাত ছাড়া এটা সমাধান হবে? নো, রক্তপাতই এইটার সমাধান হবে। রক্তপাত লাগবে এবং রক্তপাতের মধ্যে দিয়ে এই সমাধান হবে। কোন ভদ্র, এরা ভদ্রলোক না, এরা রাজাকার, এরা রাজাকার। এরা পেরেকে গেথে গাছের মধ্যে পেরে। আমি পরবর্তীতে কোনোদিন সুযোগ হলে আমি আপনাকে দেখাবো মানুষকে। এখন 38 বছর পরে ওই গাছে ওই পেরেক আমি এখনো খুঁজে পাই, আমার কাছে আছে ছবি। আমি দেখাবো যে মানুষকে পেরেকে গেতে গলা কেটে নদীতে ফেলে দিত। এরা সেই জাত, এদের আন্ডা বাচ্চা, এগুলো বড় হয়েছে অনেক পেলে পড়বে। এরা আধুনিক, এরা অনেক, আপনার আমার চেয়ে ইউটিউব সামলাতে পারে ভালো। হ্যাঁ, এদের অনেক জ্ঞান। আমাদের এদেরকে রক্তপাতের মধ্যে দিয়ে পরাজিত করতে হবে, এর কোনো বিকল্প আমি দেখি না। আপনি যত সুন্দর করে কথা, চোরে না শুনে ধর্মের কাহিনী ভাই। আপনি ভালো কথা বলে, সুন্দর কথা বলে এদেরকে আপনি ফেরাতে পারবেন না তো।